এক গভীর রাতে এক কোটিপতি বিধবা মালকিন তার সাধারণ এক চাকরকে নিজের কক্ষে ডেকে পাঠালেন। সেই এক রাতের সিদ্ধান্ত শুধু তার নিঃসঙ্গ জীবনই নয়, পুরো হাভেলির ভাগ্যকে চিরতরে বদলে দিল। ভরসা আর বিশ্বাসের এই গল্পের আড়ালে লুকিয়ে আছে ষড়যন্ত্র, সাহস আর এক অসম্ভব সম্পর্কের সূচনা। স্বাগতম আমার চ্যানেলে তাহসিন ভয়েস। আমি আপনাদের সুমন। আজকের গল্পের নাম এক রাতের সিদ্ধান্ত। তো চলুন শুরু করি। নগরের কোলাহল থেকে অনেক দূরে সবুজ শ্যামল ফসলের মাঠের মাঝে দাঁড়িয়েছিল এক বিশাল সাদা রঙের অট্টালিকা, যাকে আশপাশের গ্রামবাসীরা মহল বলে সম্মানের সঙ্গে ডাকত। মহলের মালকিন ছিলেন ললিতা দেবী। বয়স প্রায় ৪০ বছর, ফর্সা গায়ের রং, তীক্ষ্ণ দৃষ্টি, সুগঠিত ব্যক্তিত্ব আর চলার ভঙ্গিতে এমন এক আত্মবিশ্বাস যে সামনে দাঁড়ানো যে কোনো মানুষ নিজেই সম্মানে মাথা নত করে ফেলত। কিন্তু বাইরে থেকে যতটা দৃঢ় ও শক্তিশালী তিনি দেখাতেন, ভেতর থেকে তিনি ততটাই একা হয়ে পড়েছিলেন। কারণ ২ বছর আগে তার স্বামী রণবীর সিংয়ের আকস্মিক মৃত্যু তার সমস্ত দুনিয়াকে এক মুহূর্তে উল্টে দিয়েছিল। রণবীর সিং ছিলেন অত্যন্ত বড় কারবারি। তার কারখানা ছিল, বিস্তীর্ণ ক্ষেত্র ছিল, নগরে একাধিক বিল্ডিং ছিল আর গ্রামে শত শত বিঘা জমি ছিল। বাড়িতে নোকর চাকরের কোনো ঘাটতি ছিল না, কিন্তু সেই বিশাল বাড়িতে একটা জিনিসের সবসময় অভাব রয়ে গিয়েছিল, আর সেটা ছিল সন্তানের। বিয়ের এতগুলো বছর পার হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। আগে যখন রণবীর জীবিত ছিলেন, তখন পুরো মহলের সব দায়িত্ব তিনি নিজেই সামলাতেন। টাকা পয়সার হিসাব, কারখানার কাজ, ক্ষেত্রের তদারকি সবকিছু তিনি তার ছোট ভাই ও বড় ভাইয়ের উপর ছেড়ে দিয়েছিলেন। তার স্বভাব ছিল একটু উদার। তিনি ভাবতেন নিজের লোকজন তো, হিসাব নিকাশ রাখার কি প্রয়োজন। কিন্তু তার মৃত্যুর পর যখন ললিতা দেবী নিজে কাগজপত্র দেখতে শুরু করলেন, তখন তার বোধগম্য হতে লাগল যে ব্যাপারটা মোটেই ততটা সরল নয় যতটা বাইরে থেকে মনে হতো। প্রতিটি ফাইলে গোলমাল, প্রতিটি হিসাবে কমতি, প্রতিটি কাজে অবহেলা। আর সেই মুহূর্ত থেকেই তিনি দৃঢ় সংকল্প নিয়েছিলেন যে এখন তিনি কারো ওপর অন্ধভাবে আস্থা রাখবেন না, না নিজের দেউরের ওপর, না জেঠের ওপর, না ম্যানেজারের ওপর, না অ্যাকাউন্ট্যান্টের ওপর। প্রতিটি কাগজ তিনি নিজে পরীক্ষা করতেন, প্রতিটি স্বাক্ষর নিজে করতেন, প্রতিটি টাকার হিসাব নিজে জানতে চাইতেন। আর এই একই বিষয়টি মহলের বাকি সকলের সবচেয়ে বেশি গায়ে লাগতে শুরু করেছিল। কারণ আগে যেসব কাজ অনায়াসে চলত, এখন প্রতিটি বিষয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। এই বিশাল মহলে অনেক বছর ধরে কাজ করে যাওয়া একটি পরিবারও ছিল। সেই পরিবারের প্রধান ছিল হরিশচন্দ্র, যিনি রণবীর সিংয়ের আমল থেকেই এখানে কর্মরত ছিলেন। অত্যন্ত সৎ ও বিশ্বস্ত মানুষ ছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই মহলের সেবা করে গিয়েছিলেন, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। একদিন হঠাৎ অসুস্থতায় তার মৃত্যু হয়ে গেল। পিছনে রয়ে গেল তার ছেলে অর্জুন। সেই সময় তার বয়স মাত্র ২৩ বছর। বাড়িতে বৃদ্ধা মা ছিলেন, যিনি সর্বদা অসুস্থ থাকতেন। এক ছোট বোন ছিল যে লেখাপড়া করতে চাইত, এবং এক ছোট ভাই ছিল যে তখনও স্কুলে পড়ত। পরিস্থিতি এমন হয়েছিল যে অর্জুনকে তার পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে সেই মহলেই কাজ ধরতে হয়েছিল, যেখানে তার বাবা পুরো জীবন কাটিয়েছিলেন। অর্জুনের স্বভাব অন্যান্য নকরদের থেকে একেবারে আলাদা ছিল। সে খুব কম কথা বলতো, নিজের কাজ চুপচাপ করে যেত, কখনো কারো সঙ্গে ঝগড়া করত না, কখনো অতিরিক্ত টাকা দাবি করত না। যে কাজ দেওয়া হতো সেটা পুরোপুরি পরিশ্রম করে সম্পন্ন করত, এবং কেউ না বললেও অন্য কাজে স্বেচ্ছায় হাত লাগিয়ে দিত। মহলের পুরনো নকররা প্রায়ই বলাবলি করত যে ছেলেটা একদম তার বাবার মতো হয়েছে। কিন্তু ললিতা দেবী তাকে প্রথমবার লক্ষ্য করেছিলেন যখন তিনি দেখেছিলেন যে বাকি সকলে কাজের সময় অজুহাত খুঁজে বেড়ায়, কিন্তু এই যুবকটি কোনো কথা না বলে প্রতিটি জায়গায় উপস্থিত থাকত। কখনো খেতে, কখনো গুদামে, কখনো অফিসে, কখনো ড্রাইভারকে সাহায্য করতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে যখনই তিনি তার কাছে কিছু জিজ্ঞাসা করতেন, তখন সে মাথা নত করে সরাসরি উত্তর দিত। না চাটুকারিতা, না ভয়, শুধুমাত্র সরলতা। ধীরে ধীরে ললিতা দেবীর মনে হতে শুরু করেছিল যে এত বড় মহলে যদি কেউ সত্যিকারের সততার সঙ্গে কাজ করে, তবে সে এই যুবকই। কিন্তু তবুও তিনি তার উপর অতিরিক্ত মনোযোগ দেননি, কারণ তার কাছে আগে থেকেই এত অসংখ্য সমস্যা ছিল যে কারো উপর আস্থা রাখার মনই তৈরি হতো না।
সারাদিন ফাইল দেখা, লোকজনের প্রশ্ন শোনা, ম্যানেজারের ব্যাখ্যা, দেওরের অসন্তোষ, জেঠের কটাক্ষ আর রাতে একা কক্ষে বসে নীরবতা শোনা, এটাই তার দৈনন্দিন জীবন হয়ে উঠেছিল। অনেকবার তার মনে হতো যে যদি এমন কোনো মানুষ পাওয়া যায় যার ওপর তিনি নির্ভর করতে পারেন, তাহলে হয়তো তার অর্ধেক বোঝা হালকা হয়ে যাবে। কিন্তু তারপরই তার স্বামীর মৃত্যুর কথা মনে পড়ত আর তিনি আরও কঠোর হয়ে উঠতেন। অন্যদিকে মহলের দেওর ও জেঠের একদম পছন্দ হচ্ছিল না যে এখন প্রতিটি সিদ্ধান্তে ললিতা দেবী নিজে হস্তক্ষেপ করছেন। আগে যে টাকা এদিক ওদিক হয়ে যেত, এখন প্রতিটি জিনিসের হিসাব দিতে হচ্ছিল। ম্যানেজারও ভেতরে ভেতরে চিন্তিত ছিল, কারণ এখন কোনো কাগজ বিনা যাচাইয়ে পাস হতো না। অনেকবার তিনজনে নিজেদের মধ্যে বসে বলতো যে ভাবিজির সন্দেহ এখন প্রয়োজনের চেয়ে বেশি বেড়ে গেছে, কিন্তু আসল সত্য ছিল যে এখন তাদের ইচ্ছামতো চলা বন্ধ হয়ে গিয়েছিল। এই সময়ের মধ্যে ললিতা দেবী বারবার লক্ষ্য করেছিলেন যে যখনই তিনি হঠাৎ কোথাও উপস্থিত হতেন, তখন অর্জুন সেখানেই কাজ করতে দেখা যেত। একদিন তিনি ক্ষেত্র দেখতে গিয়েছিলেন, তখন সে মজুরদের সঙ্গে পানির মোটর মেরামত করছিল। পরের দিন তিনি গুদামে গিয়েছিলেন, তখন সে বস্তা গুনছিল। তৃতীয় দিন অফিসে গিয়েছিলেন, তখন সে ফাইল তুলে ম্যানেজারের হাতে দিচ্ছিল। তিনি প্রথমবার সরাসরি জিজ্ঞাসা করেছিলেন, তুমি প্রতিটি জায়গায় এত তাড়াতাড়ি পৌঁছে যাও কিভাবে? তখন সে মাথা নত করে বলেছিল, মালকিন, যেখানে কাজ চলে সেখানেই তো যেতে হয়। তার উত্তর ছিল সংক্ষিপ্ত, কিন্তু একেবারে সত্য। সেই দিন প্রথমবার ললিতা দেবীর মনে এই চিন্তা জেগেছিল যে এত বড় মহল সামলানোর জন্য তার একজন নিজস্ব বিশ্বস্ত লোকের প্রয়োজন, কিন্তু নিজের তো কেউ আর বেঁচে ছিল না। আর এই চিন্তা করতে করতে তার দৃষ্টি আবার সেই যুবকের উপর গিয়ে স্থির হয়ে গিয়েছিল। তার জানা ছিল না যে আসন্ন দিনগুলোতে এই যুবকই তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠবে এবং সেই বিশাল মহলের ভাগ্যও তার সঙ্গে জড়িয়ে যাবে। সময় ধীরে ধীরে এগিয়ে চলছিল, কিন্তু ললিতা দেবীর সমস্যাগুলো কমার পরিবর্তে আরও বৃদ্ধি পেতে শুরু করেছিল। স্বামীর মৃত্যুর পর যত দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল, ততটা তিনি কখনো কল্পনাও করেননি। সকালে উঠে নকরদের প্রশ্ন, তারপর ক্ষেত্রের হিসাব, তারপর কারখানার রিপোর্ট, তারপর নগরের বিল্ডিংয়ের ভাড়া, ব্যাংকের কাগজ, ট্যাক্সের কাগজ এবং তার উপর দেওর, জেঠো ও ম্যানেজারের আলাদা আলাদা কথা। প্রত্যেকেই তাকে বোঝানোর চেষ্টা করত যে এত বড় কাজ একা সামলানো সম্ভব নয়, কিন্তু তিনি কারো কথায় রাজি হতেন না। কারণ তার স্পষ্ট দেখা যাচ্ছিল যে যেদিন থেকে তিনি নিজে কাগজপত্র দেখতে শুরু করেছেন, সেদিন থেকে সবার চেহারা বদলে গিয়েছে। আগে যারা হেসে কথা বলতো এখন চোখ সরিয়ে নিত। অনেকবার তার মনে হতো নিশ্চয়ই কিছু এমন ঘটনা চলছে যা তার কাছে লুকিয়ে রাখা হচ্ছে। এই কারণেই তিনি প্রতিটি কাজ নিজে তদারকি করতে শুরু করেছিলেন। কিন্তু সত্যি কথা এটাও ছিল যে তিনি ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিলেন। রাতে যখন তিনি একা কক্ষে বসতেন, তখন সামনে ফাইলের স্তূপ জমে থাকত, আর তিনি অনেকক্ষণ ধরে সেগুলো দেখে মাথা ধরে বসে পড়তেন। তার প্রথমবার অনুভব হচ্ছিল যে এত বড় মহল একা সামলানো তার সাধ্যের বাইরে। কিন্তু আস্থা রাখবেন তো কার উপর? এই প্রশ্নটাই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই দিনগুলোতে তিনি বারবার লক্ষ্য করেছিলেন যে যখনই কোনো জটিল কাজ আসত, তখন অজান্তেই তার দৃষ্টি অর্জুনকে খুঁজতে শুরু করত। সেই যুবকটি কোনো কথা না বলে কাজ করে দিত, না প্রশ্ন করত, না অজুহাত তৈরি করত, শুধু যা বলে দেওয়া হতো ঠিক তাই করে দিত। একদিন অফিসে হিসাব দেখতে দেখতে তিনি চিন্তিত হয়ে চেয়ারে বসে পড়েছিলেন। তখন সামনে দাঁড়ানো ম্যানেজার বারবার বোঝাতে শুরু করেছিল যে এত সব একা করা উচিত নয়, আপনি কাউকে দায়িত্ব দিয়ে দিন। কিন্তু তার বলার ধরনে তার কাছে কৃত্রিমতা মনে হয়েছিল। তিনি সেই মুহূর্তেই ফাইল বন্ধ করে দিয়েছিলেন এবং কিছু না বলে উঠে বাইরে চলে গিয়েছিলেন। বাইরের আঙিনায় তিনি দেখেছিলেন অর্জুন পুরনো ট্র্যাক্টরের কাছে ঝুঁকে কিছু মেরামত করছে। তার পোশাক মাটিতে মাখা ছিল এবং হাতে গ্রিস লাগা ছিল, কিন্তু সে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছিল। ললিতা দেবী কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তাকে দেখেছিলেন, তারপর কিছু না বলে ভেতরে চলে গিয়েছিলেন। সেই রাতে তিনি অনেকক্ষণ ঘুমাতে পারেননি। তার মাথায় বারবার একই চিন্তা ঘুরছিল যে যদি সত্যিকারও সাহায্য নিতে হয়, তাহলে সে এমন হওয়া উচিত যার উপর লোভের কোনো প্রভাব পড়ে না, যে সরল, যে শুধু কাজ নিয়ে থাকে। আর কেন যেন প্রতিবার তার সেই একই মুখ মনে পড়ছিল। রাত অনেক হয়ে গিয়েছিল, মহলের অধিকাংশ কক্ষ বন্ধ হয়ে গিয়েছিল। নোকররা তাদের কাজ শেষ করে চলে গিয়েছিল। বাইরের বারান্দায় হালকা হলুদ আলো জ্বলছিল। ললিতা দেবী হঠাৎ সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি নোকরানিকে ডেকে বলেছিলেন, অর্জুনকে আমার কক্ষে পাঠিয়ে দাও। নোকরানি বিস্ময়ে তার দিকে তাকিয়েছিল, কারণ তিনি খুব কমই কোনো নোকরকে নিজের কক্ষে ডাকতেন। কিন্তু সে কিছু না জিজ্ঞাসা করে চলে গিয়েছিল। অন্যদিকে অর্জুন তখন পেছনের আঙিনায় দড়ি গুটিয়ে রাখছিল। নোকরানি এসে বলেছিল যে মালকিন ডেকেছেন। শুনেই তার হাত থেমে গিয়েছিল। তার মনে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সে ভেবেছিল কোথাও তার কোনো ভুল হয়েছে কিনা।
সে ধীর পায়ে মহলের ভেতর ঢুকেছিল। যত ভেতরে যাচ্ছিল তত তার হৃৎপিণ্ড জোরে ধরফর করছিল। সে প্রথমবার রাতের বেলায় মালকিনের কক্ষের দিকে যাচ্ছিল। দরজার বাইরে পৌঁছে সে কয়েক মুহূর্ত দাঁড়িয়েছিল। তারপর ধীরে ধীরে বলেছিল, মালকিন। ভেতর থেকে আওয়াজ এসেছিল, আসো। সে দরজা খুলে ভেতরে পা রেখেছিল। কক্ষটি বড় ছিল, কিন্তু টেবিলের উপর ফাইলের স্তূপ ছিল এবং ললিতা দেবী চেয়ারে বসে সেগুলো দেখছিলেন। তিনি মাথা তুলে অর্জুনের দিকে তাকিয়েছিলেন এবং ইশারায় সামনে দাঁড়াতে বলেছিলেন। অর্জুন মাথা নত করে দাঁড়িয়ে গিয়েছিল। কয়েক মুহূর্ত কক্ষে নীরবতা বিরাজ করছিল। তারপর ললিতা দেবী ধীরে ধীরে বলেছিলেন, ভয় পাচ্ছ কেন? সে তৎক্ষণাৎ বলেছিল, না মালকিন, ভয় নয়, শুধু ভেবেছিলাম কোনো ভুল হয়েছে কি। তার উত্তরে প্রথমবার তার মুখে হালকা হাসি ফুটে উঠেছিল। তিনি বলেছিলেন, যদি ভুল হতো তাহলে আমি বকুনি দিতাম, ডাকতাম না। সে কিছু বুঝতে পারছিল না, শুধু চুপ করে দাঁড়িয়েছিল। ললিতা দেবী চেয়ার থেকে উঠে ধীর পায়ে তার কাছে এসে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি অনেক দিন ধরে তোমাকে লক্ষ্য করছি। তুমি অন্যদের মতো নও। তুমি যতটা পরিশ্রম করো ততটা কেউ করে না, এবং কখনো কিছু চাও না। অর্জুন আরও মাথা নত করে নিয়েছিল। বলেছিল, কাজ তো মালকিন, করতেই হয়। ললিতা দেবী গভীর শ্বাস নিয়েছিলেন এবং প্রথমবার তার কণ্ঠে ক্লান্তি স্পষ্ট শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, এই মহল খুব বড় অর্জুন, আর আমি একা। আমার কারও উপর আস্থা হয় না, না নিজের লোকজনের উপর, না বাইরের লোকজনের উপর। কিন্তু এখন আমার পক্ষে সব কিছু একা সামলানো সম্ভব হচ্ছে না। অর্জুন বিস্ময়ে তার দিকে তাকিয়েছিল। তার বোধগম্য হচ্ছিল না যে মালকিন তাকে এসব কেন বলছেন। ললিতা দেবী এগিয়ে গিয়ে টেবিলে রাখা ফাইল তার দিকে বাড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, আমি চাই তুমি আমার কাজ সামলাও, যতটা আমি বলবো ততটাই করো, আমার সঙ্গে থাকো, আমার বিশ্বস্ত সহায়ক হয়ে ওঠো। এটা শুনে অর্জুন যেন ভয়ে কেঁপে উঠেছিল। সে তৎক্ষণাৎ বলেছিল, মালকিন, আমি কিভাবে? এত বড় দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়। সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ললিতা দেবী প্রথমবার তার হাত ধরে ফেলেছিলেন। তার হাত গরম ছিল, কিন্তু আঁকড়ে ধরা ছিল দৃঢ়। তিনি খুব শান্ত কণ্ঠে বলেছিলেন, ভয় পেও না, আমি তো আছি, আমি তোমাকে শিখিয়ে দেব। শুধু আমার একজন সৎ মানুষের প্রয়োজন। অর্জুনের হৃদয় জোরে ধরফর করছিল। সে কখনো ভাবেনি যে মালকিন তার সঙ্গে এমনভাবে কথা বলবেন। সে কিছু বলতে পারছিল না। কয়েক মুহূর্ত পর সে ধীরে ধীরে বলেছিল, যদি আপনি বলছেন তাহলে চেষ্টা করব। তার এই কথায় ললিতা দেবী প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, যেন তার মাথার ভারী বোঝা অনেকটা হালকা হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় মহলের বাইরের বারান্দায় দাঁড়িয়ে থাকা তিনজন এসব শুনতে পায়নি। তবে তারা একটা জিনিস অবশ্যই দেখে নিয়েছিল, আর সেটা ছিল রাতের বেলায় অর্জুনের মালকিনের কক্ষ থেকে বেরিয়ে আসা। দেওর, জ্যাঠ ও ম্যানেজার অন্ধকারে দাঁড়িয়েছিল। তিনজনের দৃষ্টি দরজার দিকে ছিল। যেই অর্জুন বাইরে বেরিয়েছিল, তিনজন একে অপরের দিকে তাকিয়েছিল এবং তাদের মুখে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ছড়িয়ে পড়েছিল। জ্যাঠ ধীরে ধীরে বলেছিল, মনে হয় এখন এক নতুন লোক মাঝখানে এসে গেছে। আর দেওর বলেছিল, তাহলে তো আবার সেই পুরনো পদ্ধতি প্রয়োগ করতে হবে। ম্যানেজার হালকা হাসি চেপে বলেছিল, হ্যাঁ, এবারও রাস্তা পরিষ্কার করতে হবে। আর তিনজন কোনো শব্দ না করে অন্ধকারে এগিয়ে গিয়েছিল। যখন ভেতরের কক্ষে বসে থাকা ললিতা দেবীর এখনও এই আন্দাজও ছিল না যে যার ওপর তিনি আস্থা রেখেছেন, সেই আস্থার কারণেই এখন এক নতুন ষড়যন্ত্র শুরু হয়ে যাচ্ছে। সেই রাতের পর মহলের পরিবেশে ধীরে ধীরে একটা পরিবর্তন আসতে শুরু করেছিল। বাইরে থেকে সবকিছু আগের মতোই দেখাচ্ছিল, সেই বিশাল আঙিনা, সেই কাজ করা নকর, সেই প্রতিদিনের আসা যাওয়া। কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলে যাচ্ছিল। ললিতা দেবী পরের দিন থেকেই অর্জুনকে নিজের সঙ্গে বসিয়ে কাজ বোঝাতে শুরু করেছিলেন। প্রথমে তিনি শুধু ছোট ছোট দায়িত্ব দিতেন, যেমন গুদামের হিসাব দেখে নেওয়া, ক্ষেত্রে গিয়ে পানির মোটর চলছে কিনা দেখে নেওয়া, নগরের অফিস থেকে প্রয়োজনীয় কাগজ নিয়ে আসা। কিন্তু ধীরে ধীরে দায়িত্ব বাড়তে শুরু করেছিল। এখন তিনি তাকে নিজের সামনে বসিয়ে কাগজ দেখাতেন। তাকে বলতেন কোন কারখানা কার জিম্মায় আছে, কোন বিল্ডিং থেকে কত ভাড়া আসে, কোন ঠিকাদার বিশ্বস্ত আর কোনটা অসৎ। অর্জুন শুরুতে খুব ঘাবড়ে থাকত। তার মনে হতো কোথাও তার ভুল হয়ে যাবে, কারণ এত বড় দায়িত্ব সে কখনো সামলায়নি। কিন্তু ললিতা দেবী প্রতিবার তাকে বোঝাতেন ভুল করলে শেখা যাবে কিভাবে। আর এই কথাটাই ধীরে ধীরে তার মধ্যে সাহস জাগাতে শুরু করেছিল। কয়েকদিনের মধ্যেই মহলের বাকি লোকেরা লক্ষ্য করে ফেলেছিল যে এখন মালকিন প্রতিটি কাজে অর্জুনকে সঙ্গে রাখেন। কখনো তিনি তার সঙ্গে ক্ষেত্রে যান, কখনো কারখানায়, কখনো ব্যাংকে, কখনো অফিসে। আর এই বিষয়টাই সবচেয়ে বেশি দেওর, জেঠ ও ম্যানেজারকে বিরক্ত করছিল। আগে যে কাজ তাদের ইশারায় হতো, এখন তাতেই নতুন যুবক মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল। অনেকবার যখন তারা কোনো কাগজ নিয়ে ললিতা দেবীর কাছে যেত, তখন তিনি বলতেন, আগে অর্জুনকে দেখাও। এই কথা শুনেই তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে যেত।
কিন্তু সামনে কিছু বলতে পারত না, কারণ ললিতা দেবী আর আগের মতো ছিলেন না। এখন তিনি প্রতিটি বিষয়ে প্রশ্ন করতেন। অন্যদিকে মহলের বাকি নকরদের মধ্যেও গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। কেউ বলতো মালকিন তার উপর অতিরিক্ত আস্থা করে ফেলেছেন, কেউ বলতো নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে, তাই তো প্রতিদিন কক্ষে ডাকা হয়। কিন্তু অর্জুন এসব কথা থেকে দূরে থাকত। সে সকাল থেকে রাত পর্যন্ত কাজে মগ্ন থাকত এবং যতটা কাজ করত ততটাই চুপচাপ থাকত। একদিন ললিতা দেবী তাকে বলেছিলেন, আজ তুমি আমার সঙ্গে চলো। অর্জুন জিজ্ঞাসা করেছিল কোথায়। তখন তিনি বলেছিলেন, তোমার বাড়িতে। এটা শুনে সে একদম ঘাবড়ে গিয়েছিল। বলেছিল, মালকিন, সেখানে কিছুই নেই, ছোট্ট বাড়ি, আপনি কেন যাবেন? কিন্তু তিনি স্পষ্ট বলেছিলেন, যেখানে আমার বিশ্বস্ত লোক থাকে সেখানে আমাকে যেতেই হবে। আর সেই দুপুরে প্রথমবার মহলের বড় গাড়ি সেই ছোট গলিতে গিয়ে থেমেছিল, যেখানে অর্জুন থাকত। গলির লোকেরা হতবাক হয়ে গিয়েছিল। এত বড় মহলের মালকিন প্রথমবার সেখানে এসেছিলেন। অর্জুনের মা চারপাইয়ে শুয়েছিলেন। তাকে দেখে তিনি ঘাবড়ে উঠতে চেয়েছিলেন, কিন্তু ললিতা দেবী এগিয়ে গিয়ে তাকে থামিয়ে দিয়েছিলেন এবং নিজে তার পাশে বসে পড়েছিলেন। তিনি খুব সাধারণ কণ্ঠে জিজ্ঞাসা করেছিলেন, ওষুধ চলছে তো? তারপর বাড়ির ভেতর চোখ বুলিয়েছিলেন। ছোট রান্নাঘর, ভাঙা আলমারি, কোণে রাখা বই, আর একদিকে বসে থাকা তার ছোট বোন, যে চুপচাপ তাদের দেখছিল। সেই দিন প্রথমবার ললিতা দেবী অনুভব করেছিলেন যে যুবকের ওপর তিনি আস্থা রেখেছেন সে সত্যি বাধ্য হয়ে কাজ করছে, লোভের জন্য নয়। তিনি সেখানে বসেই সবার সঙ্গে খাবার খেয়েছিলেন, আর যাওয়ার সময় অর্জুনের মাকে বলেছিলেন, এখন এর চিন্তা করো না, এ একা নয়। সেই দিনের পর থেকে অর্জুনের মনে তার প্রতি সম্মান আরও বেড়ে গিয়েছিল। এখন সে কাজকে চাকরি নয়, বরং দায়িত্ব হিসাবে পালন করতে শুরু করেছিল। অন্যদিকে মহলে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে মালকিন নিজে তার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন, আর এই খবরটাই দেওর, জ্যাঠ ও ম্যানেজারকে ভেতর পর্যন্ত জ্বালিয়ে দিয়েছিল। সেই রাতে তিনজন আবার পেছনের কক্ষে মিলিত হয়েছিল। দরজা বন্ধ ছিল এবং কণ্ঠস্বর ছিল নিচু। জ্যাঠ রাগে বলেছিল, এই যুবক যদি এভাবে মাঝখানে থেকে যায় তাহলে সবকিছু হাতছাড়া হয়ে যাবে। দেওর বলেছিল, আগেও একজনকে সরানো হয়েছিল, মনে আছে তো? ম্যানেজার ধীরে বলেছিল, এবার কাজ আরও নিখুঁত হওয়া উচিত, কোনো সন্দেহ যেন না থাকে। তিনজন কিছুক্ষণ চুপ ছিল। তারপর দেওর বলেছিল, দুজনকেই একসঙ্গে শেষ করে দিই, একবারেই রাস্তা পরিষ্কার। ম্যানেজার জিজ্ঞাসা করেছিল, কিভাবে? তখন সে বলেছিল, গাড়ির মাধ্যমে। আর তারপর তিনজনের মুখে সেই ভয়ঙ্কর হাসি ফিরে এসেছিল, যেটা 2 বছর আগেও দেখা গিয়েছিল। তাদের মনে হচ্ছিল এবারও সবকিছু আগের মতোই হয়ে যাবে। কিন্তু তাদের জানা ছিল না যে এবার সামনে রণবীর সিংয়ের মতো অসতর্ক মানুষ নয়, বরং ললিতা দেবী, যিনি এখন প্রতিটি জিনিস নিজে দেখেন, এবং তার পাশে দাঁড়িয়ে আছে অর্জুন, যে কম কথা বলে ঠিকই, কিন্তু সবকিছু লক্ষ্য করে। আর সেই রাত থেকেই মহলের ভেতর এক নতুন ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল, যার ফলাফল কেউ কল্পনাও করতে পারেনি। ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল, কিন্তু মহলে কেউ খোলাখুলি কিছু জানত না। সবকিছু আগের মতোই চলছিল। পার্থক্য শুধু এটুকু ছিল যে এখন ললিতা দেবী প্রতিটি জায়গায় অর্জুনকে সঙ্গে নিয়ে যেতেন। তার নিজেরও এখন একা বেরোতে সাহস হতো না, এবং সত্যি বলতে কাজও এত বেড়ে গিয়েছিল যে তার সঙ্গ ছাড়া সবকিছু সামলানো কঠিন হয়ে পড়েছিল। সেই দিন নগরের কারখানায় জরুরি মিটিং ছিল। সকাল থেকেই প্রস্তুতি চলছিল। ড্রাইভার একটি গাড়ি বের করে সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। কাগজের ব্যাগ অর্জুনের হাতে ছিল, এবং ললিতা দেবী বাইরে এসে গাড়িতে বসে পড়েছিলেন। অর্জুনও অন্যদিকে বসেছিল। গাড়ি ধীরে ধীরে মহল থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল, কিন্তু তাদের জানা ছিল না যে সেই রাতেই পেছনের গ্যারেজে কারচুপি হয়ে গিয়েছিল। ব্রেকের পাইপ হালকাভাবে কেটে দেওয়া হয়েছিল, যাতে চলতে চলতে চাপ পড়তেই ব্রেক ব্যর্থ হয়। দেওর, জ্যাঠো ও ম্যানেজার দূরে দাঁড়িয়ে গাড়িকে যেতে দেখছিল। তাদের মুখে এক অদ্ভুত স্বস্তি ছিল, যেন তাদের পুরোপুরি বিশ্বাস ছিল যে এবারও কেউ বেঁচে ফিরবে না। অন্যদিকে রাস্তায় গাড়ি দ্রুত গতিতে চলছিল। কিছু দূর যাওয়ার পর ড্রাইভার ব্রেক চেপেছিল, কিন্তু প্যাডেল নিচে পর্যন্ত চলে গিয়েছিল। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে ঘাবড়ে বলেছিল, মালকিন, ব্রেক কাজ করছে না। এটা শুনে গাড়ির ভেতর এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এসেছিল। সামনে মোড় ছিল এবং তারপর ঢাল। ড্রাইভার গাড়িকে গিয়ারে দিয়ে ধীর করার চেষ্টা করেছিল। অর্জুন তৎক্ষণাৎ সামনে ঝুঁকে স্টিয়ারিং ধরে সাহায্য করেছিল এবং জোরে বলেছিল, সাইডে নাও, সাইডে নাও। গাড়ি রাস্তার কিনারে কাঁচা জমিতে নেমে গিয়েছিল। টায়ার মাটিতে ডুবে গিয়েছিল এবং শেষে ঝাঁকুনি দিয়ে গাড়ি থেমে গিয়েছিল। কয়েক মুহূর্ত কারো মুখ থেকে কোনো শব্দ বের হয়নি। তারপর ড্রাইভার হাঁপাতে হাঁপাতে বলেছিল, বেঁচে গিয়েছে, না হলে আজ তো। ললিতা দেবী সিট চেপে ধরে রেখেছিলেন। তার হৃদয়ে প্রচণ্ড জোরে ধরফর করছিল।
অর্জুন তৎক্ষণাৎ দরজা খুলে বাইরে নেমে গাড়ি পরীক্ষা করেছিল। নিচে ঝুঁকে ব্রেকের পাইপ দেখে তার চোখ সরু হয়ে গিয়েছিল। সে কিছু বলেনি, কিন্তু তার চেহারায় স্পষ্ট ছিল যে এটা কোনো দুর্ঘটনা নয়। সে ধীরে ধীরে ফিরে এসে বলেছিল, মালকিন আজ অফিসে যাবেন না, আগে মহলে ফিরে চলুন। ললিতা দেবী তার চোখের দিকে তাকিয়েছিলেন। তারও বুঝতে বাকি ছিল না যে ব্যাপারটা সাধারণ নয়। গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। পুরো পথ কেউ কোনো কথা বলেনি, কিন্তু দুজনের মনে একই প্রশ্ন ঘুরছিল, এটা কিভাবে সম্ভব হলো? মহলে পৌঁছেই অর্জুন সোজা গ্যারেজে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে সে গাড়িটি আবার ভালো করে দেখেছিল। তারপর কিছু না বলে ভেতরে চলে গিয়েছিল। সেই দিন প্রথমবার সে নিজে গিয়ে পুরনো কাগজপত্র বের করিয়েছিল। গত 2 বছরের হিসাব, কারখানার এন্ট্রি, ব্যাংকের রেকর্ড, জমির দলিল, সব কিছু সে রাত অনেকটা পর্যন্ত বসে দেখেছিল। ললিতা দেবীও তার সঙ্গে ছিলেন। এক এক করে ফাইল খুলছিলেন, আর প্রতিটি ফাইলে কিছু না কিছু গোলমাল বেরিয়ে আসছিল। কোথাও টাকা গায়েব, কোথাও স্বাক্ষর বদলে যাওয়া, কোথাও তারিখ ভুল। আর তারপর একটি ফাইল এমন পাওয়া গিয়েছিল যেখানে রণবীর সিংয়ের মৃত্যুর সময়ের বীমা ও সম্পত্তি হস্তান্তরের কাগজ ছিল। সেটা দেখে ললিতা দেবীর হাত কাঁপতে শুরু করেছিল, কারণ সেই কাগজে কিছু স্বাক্ষর এমন ছিল যেগুলো তার স্বামীর মতো মনে হচ্ছিল না। কক্ষে কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করছিল। তারপর অর্জুন ধীরে ধীরে বলেছিল, মালকিন, এসব অনেক আগে থেকেই চলছে, এবং আজ যা ঘটেছে সেটাও ওই লোকেরাই করতে পারে। ললিতা দেবী ধীরে ধীরে জিজ্ঞাসা করেছিলেন, কারা? অর্জুন প্রথমবার দ্বিধাহীনভাবে বলেছিল, দেওরজি, জেঠজি ও ম্যানেজার। এটা শুনে তার মুখের রং বদলে গিয়েছিল, যেন তার মনের সন্দেহ এখন সত্য হয়ে সামনে দাঁড়িয়ে গিয়েছে। কিছুক্ষণ পর তিনি নিজে ফোন তুলে নগরের এক পুরনো পরিচিত পুলিশ অফিসারকে ডেকে এনেছিলেন। পরের 2 দিন চুপচাপ তদন্ত চলেছিল। কাগজপত্র দেখা হয়েছিল, ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল, গ্যারেজের লোকজনের সঙ্গে জিজ্ঞাসাবাদ হয়েছিল, এবং শেষ পর্যন্ত সেই দিনও এসে গিয়েছিল যেদিন সব প্রমাণ সামনে রাখা হয়েছিল। দেওর, জেঠ ও ম্যানেজারকে ডাকা হয়েছিল। প্রথমে তারা সব সময়ের মতো সাফাই দিতে শুরু করেছিল, কিন্তু যখন ব্রেকের পাইপ, জাল স্বাক্ষর এবং টাকার হেরফেরের কাগজ সামনে রাখা হয়েছিল, তখন তাদের মুখের রং উড়ে গিয়েছিল। পুলিশ সেখানেই তাদের গ্রেপ্তার করেছিল। যেতে যেতে দেওর রাগে বলেছিল, যদি তুমি মাঝখানে না এসে পড়তে তাহলে আজও সব আমাদেরই থাকত। এটা শুনে ললিতা দেবীর চোখে জল এসে গিয়েছিল, কারণ এখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার স্বামীর মৃত্যুও কোনো দুর্ঘটনা ছিল না। সেই দিন প্রথমবার তিনি সবার সামনে ভেঙে পড়েছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে অর্জুন তার পাশে দাঁড়িয়েছিল। সে কিছু বলেনি, শুধু চুপচাপ পাশে দাঁড়িয়েছিল, আর হয়তো সেই নীরব সঙ্গই তাকে সামলে দিয়েছিল। মহলে প্রথমবার স্তব্ধতা নেমে এসেছিল, কিন্তু সেটা ভয়ের নয়, বরং সত্য সামনে আসার পরের স্তব্ধতা। এখন সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। শত্রুরা চলে গিয়েছিল, কিন্তু তাদের সঙ্গে একটা নতুন খালি জায়গাও তৈরি হয়ে গিয়েছিল। আর সেই খালিতে এখন শুধু দুজনই রয়ে গিয়েছিল, ললিতা দেবী ও অর্জুন। আর দুজনের নিজেরও জানা ছিল না যে এখন সামনে তাদের জীবন কোন দিকে মোড় নেবে। দেওর, জেঠ ও ম্যানেজারের জেলে যাওয়ার পর মহলের পরিবেশ একেবারে বদলে গিয়েছিল। আগে যেখানে সর্বদা লোকজনের কোলাহল, তর্ক, হিসাব নিকাশ ও টেনশন ভরা থাকত, এখন সেখানে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। কিন্তু এই শান্তি ভয়ের নয়, বরং দীর্ঘ ক্লান্তির পর পাওয়া স্বস্তির মতো ছিল। ললিতা দেবীর কাঁধ থেকে যেন বছরের পুরনো বোঝা নেমে গিয়েছিল। তবুও তার মুখে সেই পুরনো কঠোরতা ছিল না। এখন তিনি আগের চেয়ে অনেক বেশি শান্ত হয়ে গিয়েছিলেন। আর হয়তো এর কারণ ছিল যে এখন তিনি একদম একা ছিলেন না। গত কয়েক মাসে অর্জুন যেভাবে প্রতিটি দায়িত্ব সামলেছিল, তার ফলে পুরো মহল এখন তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। ক্ষেত্রের হিসাব সেই দেখত, কারখানার রিপোর্ট সেই আনত, ব্যাংক সেই যেত, মজুররা তার সঙ্গেই কথা বলত, এবং সবচেয়ে বড় কথা এই যে এখন ললিতা দেবীও প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ নিতেন। লোকজন এই পরিবর্তন স্পষ্ট দেখতে পাচ্ছিল, কিন্তু এখন কেউ কিছু বলার সাহস করত না, কারণ সবাই দেখে নিয়েছিল যে চাল চালতে গিয়েছিল তার কি পরিণতি হয়েছে। এক সন্ধ্যের সময় ছিল। মহলের সামনের বাগানে চেয়ার পেতে ললিতা দেবী বসেছিলেন। সামনে গাছের আড়ালে সূর্য ডুবছিল, এবং কাছেই দাঁড়িয়ে অর্জুন মজুরদের কিছু নির্দেশ দিচ্ছিল। তার কণ্ঠস্বর নিচু ছিল, কিন্তু ভঙ্গিতে এখন আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। কাজ শেষ করে সে চলে যাচ্ছিল, তখন ললিতা দেবী তাকে ডেকেছিলেন।
অর্জুন থেমে গিয়ে কাছে এসে দাঁড়িয়েছিল। তিনি বলেছিলেন, বসো। সে ইতস্তত করেছিল, বলেছিল, আমি এখানেই ঠিক আছি মালকিন। তিনি হালকা হাসির সঙ্গে বলেছিলেন, এখনও মালকিন, এতদিন পরেও? বসো। সে ধীরে ধীরে সামনের চেয়ারে বসে পড়েছিল, কিন্তু দৃষ্টি নিচের দিকে রেখেছিল। কয়েক মুহূর্ত দুজন চুপচাপ ছিল। তারপর ললিতা দেবী নিচু কণ্ঠে বলেছিলেন, যদি সেই দিন তুমি সঙ্গে না থাকতে, তাহলে হয়তো আজ আমি জীবিতও থাকতাম না। অর্জুন তৎক্ষণাৎ মাথা তুলে বলেছিল, এমন কথা বলবেন না, আমি তো কিছুই করিনি, যা করার ছিল ভগবান করিয়েছেন। তিনি মাথা নেড়ে বলেছিলেন, না, ভগবান সবাইকে সুযোগ দেন না, কেবল কয়েকজনকে দেন, আর তুমি তাদের মধ্যে একজন। তারপর কিছুক্ষণ চুপ থেকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তোমার মায়ের শরীর কেমন আছে? সে বলেছিল, এখন আগের চেয়ে ভালো, ওষুধ চলছে, বোনের পড়াশোনাও শুরু হয়ে গেছে। এটা শুনে তার মুখের স্বস্তি ফুটে উঠেছিল। তারপর তিনি ধীরে ধীরে বলেছিলেন, তুমি চাইলে এখন এই কাজ ছেড়ে দিতে পারো। অর্জুন বিস্ময়ে তার দিকে তাকিয়েছিল। তিনি বলেছিলেন, আমার অর্থ এই যে, এখন সবকিছু ঠিক হয়ে গেছে, তুমি যতটা করেছ ততটা কেউ করেনি। যদি তুমি নিজের বাড়ি ফিরে যেতে চাও, নিজের জীবন গড়তে চাও, তাহলে আমি তোমাকে আটকাব না। এটা শুনে অর্জুন কিছুক্ষণ চুপ ছিল, যেন তার বুঝতেই পারছিল না কি বলবে। তারপর সে ধীরে ধীরে বলেছিল, আমি কোথাও যাচ্ছি না, যতদিন আপনি বলবেন ততদিন এখানেই থাকব। তার এই কথায় ললিতা দেবী তার দিকে তাকিয়েছিলেন, আর প্রথমবার তার চোখে সেই কঠোরতা ছিল না, বরং এক অদ্ভুত নরমতা ফুটে উঠেছিল। তিনি খুব ধীরে ধীরে বলেছিলেন, যদি আমি বলি সবসময় এখানেই থাকো তাহলে? অর্জুনের হৃদয় জোরে ধরফর করতে শুরু করেছিল। সে কিছু বলেনি, শুধু তার দিকে তাকিয়েছিল। কয়েক মুহূর্তের নীরবতার পর ললিতা দেবী সাহস করে সেই কথাটি বলে দিয়েছিলেন, যা অনেক দিন ধরে তার মনে ছিল। তিনি বলেছিলেন, অর্জুন, আমি একা, এই মহল খুব বড়, এই দায়িত্বও অত্যন্ত ভারী। আর এখন আমার এমন একজন মানুষের প্রয়োজন যার ওপর আমি চোখ বন্ধ করে আস্থা রাখতে পারি। তুমি চাইলে তুমি এই মহলের নকর নয়, মালিক হয়ে থাকতে পারো। অর্জুন যেন বুঝতেই পারছিল না। সে ঘাবড়ে বলেছিল, আমি আমি কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? লোকজন কি বলবে? আপনার বয়স আমার। তিনি কথা শেষ করতে দেননি, মাঝখানেই বলে উঠেছিলেন, লোকজন তখনই বলেছিল যখন আমি সবার হিসেব চেয়েছিলাম। লোকজন তখনই বলেছিল যখন আমি তোমার ওপর আস্থা রেখেছিলাম। আর লোকজন সবসময় বলতেই থাকবে, কিন্তু জীবন লোকের হিসেব অনুসারে চলে না। তিনি প্রথমবার এগিয়ে গিয়ে তার হাত ধরে নিয়েছিলেন। তার কণ্ঠস্বর একদম শান্ত ছিল। তিনি বলেছিলেন, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। এটা শুনে অর্জুন যেন পাথর হয়ে গিয়েছিল। সে তৎক্ষণাৎ হাত ছাড়ানোর চেষ্টা করেছিল, বলেছিল, না, এটা হতে পারে না, আমি এর যোগ্য নই, আমি মজুর। আপনি আমার উপর আস্থা রেখেছেন সেটাই অনেক। কিন্তু ললিতা দেবী তার হাত ছাড়েননি। তিনি বলেছিলেন, মজুর সে হয় যে কাজ থেকে পালায়। তুমি তো আমার মহন সামলেছ, আমার জীবন সামলেছ, এবং সত্যি বলতে এখন এসব তোমাকে ছাড়া আমি সামলাতে পারব না। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে নীরবতা ছিল। হাওয়া বইছিল আর গাছের পাতা নড়ছিল, যেন সময় নিজে থেমে উত্তরের অপেক্ষা করছিল। অর্জুনের চোখের সামনে তার মায়ের মুখ ভেসে উঠেছিল, ছোট বাড়ি, বোনের বই, আর তারপর সামনেই বিশাল মহল। সে ধীরে ধীরে মাথা নত করে নিয়েছিল। তার কণ্ঠস্বর খুব নিচু ছিল, যদি আপনি সত্যি এটাই চান, তাহলে আমি না বলবো না। তার এই কথায় ললিতা দেবীর চোখে প্রথমবার খুশির জল চিকচিক করেছিল। সেই বিশাল মহলের আঙিনায় সেই দিন কোনো শোরগোল হয়নি, কোনো ঢোল বাজেনি, কিন্তু সেই সন্ধ্যায় একটি সিদ্ধান্ত হয়েছিল যা দুটি জীবনের দিক একেবারে পাল্টে দিয়েছিল। কিছুদিন পর দুজনের বিয়ে অত্যন্ত সাদাসিধেভাবে সম্পন্ন হয়েছিল। গ্রামবাসীরা প্রথমে অবাক হয়েছিল, তারপর ধীরে ধীরে সব কিছু শান্ত হয়ে গিয়েছিল, কারণ সবাই জানত যে এই সম্পর্ক লোভের নয়, আস্থার। মহলে এখন আবার প্রাণ ফিরে এসেছিল। ক্ষেতগুলো আগের চেয়ে আরও ভালো চলছিল, কারখানায় উৎপাদন বেড়ে গিয়েছিল, আর সবচেয়ে বড় কথা এই যে এখন সেই মহলে আর স্তব্ধতা থাকত না, কারণ যেখানে আস্থা ও সঙ্গ থাকে সেখানে খালিত্ব টিকতে পারে না। আর যে রাতে এক বিধবা মালকিন তার নকরকে কক্ষে ডেকেছিলেন, কেউ ভাবেনি যে সেই রাতই এক নতুন জীবনের শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের গল্প। যদি গল্পটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ললিতা দেবীর পরিশ্রম আর অর্জুনের সততার কথা কমেন্টে জানান। আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।